নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ককরোচ জনতা পার্টি সিজেপি এটা নিয়ে লাস্ট 4-5 দিন ধরে পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল। তো এই ককরোচ জনতা পার্টি গোটা ব্যাপারটা কি, এর পিছনে অ্যাকচুয়ালি কে বা কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কি, কেন এই সময় এটা করা হচ্ছে, এই টোটাল ব্যাপারটা আজকের এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আমরা বুঝে নিতে চেষ্টা করব। কারণ এর পিছনে জিওপলিটিক্যাল অনেক গেম রয়েছে, ডিপ স্টেটের অনেক ভাবে জড়িত রয়েছে, সেগুলো একেবারে লজিক্যালি প্রত্যেকটা জিনিস আমাদের বোঝা উচিত। দেখুন, ঘটনার সূত্রপাত হচ্ছে 15ই মে। 15ই মে কি ঘটেছে? 15ই মে কোর্ট রুমে ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মাননীয় সূর্যকান্ত স্যার, তিনি একটা কমেন্ট করেন। তিনি কি বলেন? তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া ক্রিটিক্স যারা আছে, যারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে, এরকম অনেকে আনএমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা চাকরি বাকরি পায়নি, বেকার, তারা ককরোচ এবং প্যারাসাইটদের মতো কাজকর্ম করছে, আরশোলা এবং পরজীবীর মতো, আর সোশ্যাল মিডিয়ায় সবকিছু নিয়ে সমালোচনা করছে সারাদিন, আর কোনো এদের কাজকর্ম নেই। এবার এই যে কথাটা ভারতবর্ষের চিফ জাস্টিস বললেন, উনি কোনো পার্টির না, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কোনো পার্টিরই লোক নন। কারণ ভারতবর্ষে আমরা জানি যে ভারতবর্ষের যে জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ তাদের প্রমোশন, পোস্টিং এসবও করতে পারে না। তাদের নিজস্ব কলেজিয়াম আছে, রাইট? কেন এই কথা বললাম একটু পরে গিয়ে আমি লিঙ্ক করব। এবার এই কথা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মুখ থেকে আসার পর উনি একটা কনটেক্সটে বলেছেন, উনি কিছু অবজার্ভ করেছেন যে এরকম প্রচুর লোকজন সারা দিন ধরে কোথায় কি ভুল হচ্ছে সবার ভুল খুঁজে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বাড়িতে বসে। আর তুমি কি করছো? সোশ্যাল মিডিয়ায় টাইপ করছি বাড়িতে জানলার ধারে বসে, আর চিপসের প্যাকেট থেকে চিপসটা খেয়ে প্লাস্টিকটা জানলা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছি, আর তারপর আবার ওটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, চারদিকে নোংরা, সরকার ব্যর্থ। তুমি কি করছো? আমি নোংরা করছি আর প্রতিবাদ করছি। তো এই ধরনের লোকদের উদ্দেশ্যেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কথাটা বলেছেন। এইবার পরের দিন একটা অসাধারণ গেম খেলে দিল কিছু নির্দিষ্ট লোকজন। কি গেম? 16ই মে অভিজিৎ দীপকে, ইনি সোশ্যাল মিডিয়ায় একটা আহ্বান জানালেন যে আমরা যারা ইউথ, যুবক যুবতী, যুব সমাজকে অপমান করেছে, তো চলুন আমরা যুব সমাজ একটা পার্টি খুলি। এই পার্টিটার নাম হবে ককরোচ জনতা পার্টি, এবং আমার ফলোয়াররা সবাই হ্যাশট্যাগ দিয়ে লিখতে শুরু করুন মেভি ককরোচ, আমিও আরশোলা। আমাদের অপমান করেছে, আমরা ওই অপমানটাকে প্রাউডলি এমব্রেস করে ওটাকে ট্যাগলাইন বানিয়েই আন্দোলনে ঝাঁপাবো অনলাইনে, এবং অনলাইন ছেয়ে গেল মেভি ককরোচ এই হ্যাশট্যাগে। আপনি বলছেন না না স্যার, খুব সহজই তো কিছু ব্যাপার, এর মধ্যে কোথায় কি আছে? দাঁড়ান, এই যে অভিজিৎ দীপকে, ইনি আহ্বান জানালেন যে নির্দিষ্ট বেশ কিছু কাজকর্ম আপনাদের করতে হবে, চলুন আমরা দেশ বদলাবো। ওকে ওকে, তো দেশ টেশ বদলাবে, ভালো কথা। আমি যতদূর দেখলাম যে অভিজিৎ দীপকে বাবু আহ্বান জানিয়েছেন বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে আনফলো করে দিতে। বিজেপি কোত্থেকে এলো? বিজেপি এদের বিরুদ্ধে কিছু বলেছে নাকি? বলেছে তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এটা কোন পলিটিক্যালি মোটিভেটেড জিনিসপত্র আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করছে, যে ঠিক কেন এই সময় এই ককরোচ জনতা পার্টি শুরু করা হলো। পিকচার अभी বাকি है। অভিজিৎ দীপকে কে? অভিজিৎ দীপকে পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট, কোনো সাধারণ মানুষ নন।
উনি জানেন পলিটিক্যাল কমিউনিকেশন কিভাবে করতে হয়, কোন স্ট্র্যাটেজিতে খেলা ঘোরাতে হয়, এবং উনি দেখেছেন সিজেআই এর মুখ থেকে যে কথাটা বেরিয়ে গেছে সেই কথাটাকে অস্ত্র করে ভারতের জেনজি বা ইউথ জেনারেশনকে খেপানো যেতে পারে। ইউথদের উদ্দেশ্যে বিজেপি তো ছাড়ুন, সিজেআই কিছু বলেছেন খারাপ কথা? উনি তো বলেছেন সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ক্রিটিক্সকে। হঠাৎ করে ককরোচ জনতা পার্টি ইউথদের আহ্বান করতে লাগলো কেন? কিছু দুয়ে দুয়ে চার করতে পারছেন? তার কারণ একজন স্ট্র্যাটেজিস্ট খুব ভালো করে জানে কোন কথাটাকে কিভাবে অর্ধসত্য করে ঘুরিয়ে দিয়ে গোটা যুব সমাজকে খেপানো যেতে পারে। দাঁড়ান, আরো বাকি আছে। অভিজিৎ দীপকে কে? অভিজিৎ দীপকে আম আদমি পার্টির ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন এতদিন। দেখুন তো কিভাবে পলিটিক্স এর মধ্যে ঢুকে গেল। অভিজিৎ দীপকে কে? অভিজিৎ দীপকে এই মুহূর্তে আমেরিকায় থাকেন, বস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। খেয়াল করে দেখুন তো, আমেরিকার প্রচন্ড চেষ্টা সত্ত্বেও ভারতবর্ষের অর্থনীতি কোনো রকমে বেঁচে বেঁচে এগিয়ে যাচ্ছে, পুরোপুরি কোলাপস করছে না। আমেরিকার প্রচন্ড চাপ সত্ত্বেও ভারতবর্ষ রাশিয়ার থেকে তেল কিনছে। আমেরিকার প্রচন্ড চাপ সত্ত্বেও ভারতবর্ষ স্বাধীনভাবে নিজের ডিসিশন নিচ্ছে। আমেরিকা এবং ইউরোপের যখন ঝামেলা শুরু ন্যাটো নিয়ে, গ্রিনল্যান্ড নিয়ে, বিভিন্ন অন্যান্য 66টা অর্গানাইজেশন নিয়ে, তখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতবর্ষ এফটিএ সাইন করছে। যে কানাডার সঙ্গে আমেরিকার ঝামেলা, সেই কানাডার সঙ্গে ভারতবর্ষ ইউরেনিয়াম ডিল সাইন করছে। আমেরিকা চটবে না। এবং ডিপ স্টেটের এত এত কাণ্ড কারখানার পরও ভারতবর্ষকে আটকানো যাচ্ছে না। ভারতবর্ষ কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ করে দিচ্ছে। ডিপ স্টেটের প্রচুর ইন্ধনে যে নকশালাইট মাওবাদীরা নিজেদের রেড টেরর নেটওয়ার্ক বানিয়েছিল, তারা প্রায় ধ্বংসের মুখে। ইন্ডিয়া আসাম সীমান্তের পর এবার পশ্চিমবঙ্গ সীমান্তে, যেটা লাস্ট অপশন ছিল ভারতবর্ষে ইনফিল্ট্রেটরদের ঢোকার, জঙ্গিদের ঢোকার, সেটাও বন্ধ করে দিচ্ছে। আমেরিকা চটবে না। একটা কথা শুনেছিলাম কিছুদিন আগে, পূর্ব ভারতে ডিপ স্টেটের সব থেকে বড় এজেন্টের পতন হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিছু মারাত্মক বিধ্বংসী ঘটনা কয়েক মাসের মধ্যে ঘটতে চলেছে। কারণ ডিপ স্টেট এবার আর বসে থাকবে না। ডিপ স্টেট জানে যে এই কয়েক মাসে যদি আর কিছু না করা যায়, নিজেদের এতদিন ধরে বানানো সমস্ত নেটওয়ার্ক শেষ হয়ে যাবে। যা বোঝার বুঝে নিন, পূর্ব ভারতে ডিপ স্টেটের সব থেকে বড় অ্যাসেটের পতন হয়ে গেছে। তাই ডিপ স্টেট একটা মরণ কামড় দেবেই দেবে। চলুন আর কয়েকটা পয়েন্ট আমরা দেখে নিই। অভিজিৎ দীপকের ব্যাপার বুঝে গেছেন তো? আমেরিকায় বসে থাকা একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, যাকে সিআইএ হাতের কাছে পেয়েই যাচ্ছে এবং যাকে বুদ্ধি দিয়ে দেওয়া খুব ইজি। টাকা ঢালছি, তুমি স্ট্র্যাটেজি লাগাও, আমাদের গোটা নেটওয়ার্ক তোমার হয়ে কাজ করবে। ইন্ডিয়ার ইউথদের দেশের বিরুদ্ধে ভড়কে দিতে হবে। আপনি দেখুন তো, 20 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার, আমি যখন ভিডিও করছি সেই সময় 20 মিলিয়ন। কংগ্রেস, বিজেপি, এদের মনে হয়, আমার ধারণা বিজেপির 9 মিলিয়নের কাছাকাছি, কংগ্রেসের 14 মিলিয়নের কাছাকাছি ইনস্টাগ্রাম ফলোয়ার, এদের 20 মিলিয়ন। সংখ্যাটা খেয়াল করে দেখুন। হ্যাঁ, এই সংখ্যা নিয়ে লাফানোর কিছু নেই, কারণ লোকজন অনেকে মজা দেখার জন্য ফলো করে, আর ভোটটা ইনস্টাগ্রামে হয় না। তবে সতর্কও থাকতে হবে, কারণ নেপালে কিন্তু এই একই পদ্ধতিতে, একইভাবে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আহ্বান দিয়ে জেন জি রাস্তায় নেমেছিল এবং নেপালে সরকার বদলে যায়। তো জেন জি, যারা জেনারেশন জেড আমরা বলি, তারা কিন্তু অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। কিন্তু ভারত আর নেপালের পরিস্থিতি আলাদা। কেন আলাদা সেটাও আমি বলবো একটু পরে।
খেয়াল করে দেখুন, এদের রেজিস্টার্ড মেম্বার 3.5 লাখ হয়ে গেছে কয়েকদিনে, যারা সাইন আপ করেছে, রেজিস্টার করেছে। এবার যারা সাইন আপ ফাইন আপ করছে তাদের ডেটা আমেরিকার হাতে যাচ্ছে, তাদের ডেটা কি হবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে, সেটা নিয়ে আমিও বলার কেউ নই। কিন্তু এরা কোন ট্যাগলাইনে চলছে? এরা বলছে যে আমরা সেকিউলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, লেজি এবং আনএমপ্লয়েড যারা, তারা এটা ফিল আপ করুন। কিন্তু এই রেজিস্টার মেম্বার হিসেবে আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রও নাকি ফিল আপ করে দিয়েছেন। তো উনি আনএমপ্লয়েড? জানতাম না। যাই হোক, এবং লেজি হতে হবে, অদ্ভুত একটা দাবি। লেজিনেসকে সিজেআই কটাক্ষ করেছেন যে আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে অনেকে, সবাই নয়, তারা অলস, তারা সোশ্যাল মিডিয়ায় ক্রিটিসিজম করছে বাড়িতে বসে বসে। এরা সেই লেজিনেসকে গর্ব ভরে দেখাতে চেষ্টা করছে যে আমরা গর্বিত, আমরা লেজি, আমরা অলস। এসব ভারতবর্ষ খাবে না, ভারতবর্ষের যুব সমাজ খাবে না। দেখুন, এই জিনিসটাকে আমি বলতে পারি একটা হাইপার স্যাটায়ারিক্যাল ইন্ডিয়ান মিম মুভমেন্ট হিসেবে, পলিটিক্যাল মিম মুভমেন্ট হিসেবে এটা শুরু হয়েছিল। স্যাটায়ার জিনিসটা আমরা বুঝি আশা করি সবাই, সেই স্যাটায়ার থেকে এটা শুরু হয়েছিল। কিন্তু আস্তে আস্তে চেষ্টা করা হচ্ছে এটাকে জেন জি মুভমেন্টের আকারে রূপ দিতে। আমি আপনাকে বললাম বস্টন কানেকশন, আমি আপনাকে আরো একটা জিনিস বলছি, আপনি দেখে নিন। ধ্রুব রাঠি একটা ছোট্ট শর্টস ভিডিও করেছেন, সেখানে উনি আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টিকে যে আমিও আপনাদের মেম্বার হব, আপনারা এইভাবে কাজ শুরু করুন। এবং ধ্রুব রাঠি বলছেন যে ফ্রাস্ট্রেটেড ইন্ডিয়ান ইউথদের বহিঃপ্রকাশ হচ্ছে এই ককরোচ জনতা পার্টি। আমার তো মনে হচ্ছে ফ্রাস্ট্রেটেড ধ্রুব রাঠির বহিঃপ্রকাশ এটা। কারণ 2024 লোকসভা ইলেকশনের সময় ধ্রুব রাঠি খুব করে চেষ্টা করেছিলেন এদেশে যাতে সরকার উল্টে যায়, উল্টায়নি। দিল্লি ইলেকশনের সময় কার্যত আম আদমি পার্টির হয়ে পুরোপুরি ক্যাম্পেইন চালিয়ে দিয়েছিলেন ধ্রুব রাঠি, তারপরেও দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল জিততে পারেনি। এবং একের পর এক রাজ্যে বিজেপির সরকার হয়েছে। কি জানি ফ্রাস্ট্রেটেড ধ্রুব রাঠিদের একটা নতুন মুভমেন্ট কিনা এটা। এবং আপনি খেয়াল করে দেখুন, ঠিক এই কায়দায় স্টুডেন্টদের খেপিয়ে বাংলাদেশে একটা পলিটিক্যাল পালাবদল কিন্তু সিআইএ সাকসেসফুলি করিয়ে দিয়েছে। সিআইএ মানে আমেরিকার গুপ্তচর সংস্থা, জাস্ট 2 বছর হলো, তাই না? তো বাংলাদেশে এই মডেল সাকসেসফুল। যে ছাত্ররা সেদিন গুলি খেলো বা আন্দোলন করলো, আজকে তাদের খুঁজে পান? সিআইএ এর কাজ করা হয়ে গেছে, ফেলে দিয়েছে ছুঁড়ে তাদেরকে। যদিও পরবর্তীকালে ভারতবর্ষ গেম খেলে দিয়ে বিএনপির ঠিকঠাক লিডারকে ক্ষমতায় এনে দিয়েছে, সিআইএ ডিপ স্টেটের লোককে, মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে। নেপালে একই কায়দায় অনলাইনে সোশ্যাল মিডিয়ায় জেনজিকে কাজে লাগিয়ে সরকার ফেলে দেওয়া হলো। এবং আম আদমি পার্টির লোক এখানে রয়েছে, আমাদের মহুয়া মৈত্র এখানে রয়েছেন। তো সারা ভারতবর্ষে যত পার্টির লোক যারা যারা হেরে গেছে, তারা সবাই এই ককরোচ জনতা পার্টিতে গিয়ে যোগ দিচ্ছে। এবং একটা আলোচনা শুনতে পারছি যে বিহারের বাঁকিপুরে একটা বাই ইলেকশন হবে, উপনির্বাচন। আলোচনা চলছে ককরোচ জনতা পার্টি সেখানে প্রার্থী দেবে কিনা। দেখা যাক। যেই সমস্ত লোকজন একসঙ্গে মিলে গিয়ে আরশোলা জনতা পার্টি যেটা তৈরি হয়েছে, এবার এদের পার্টি অফিস কোথায় হবে? মানে বেসিনের তলায়, সিঙ্কের তলায়, কিচেনে, বুঝতে পারছি না। দেখা যাক কোথায় কি হয়। তো এরা বলছে যে আমরা হচ্ছি ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড। ভাই, ভয়েস অফ লেজি ব্যাপারটাকে ভারতীয়রা ঘৃণা করে। এখানে লেজিনেসকে গ্ল্যামারাইজ করে ভোট পাওয়া যাবে না। ভারতবর্ষে জেনজি ইউথ সকালবেলা মাঠে দৌড়ায় সেনাবাহিনীতে জয়েন করবে বলে পরের র্যালি থেকে। ভারতবর্ষের জেনজি ইউথ, একটা হয়তো কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া মেয়ে, সে সকালবেলা টিউশন পড়িয়ে ইউনিভার্সিটি গিয়ে ওই বাড়ি থেকে রুটি তরকারি নিয়ে গিয়ে টিফিন খেয়ে সন্ধ্যেবেলা টিউশন পড়িয়ে বাড়ি ফেরে, পড়াশোনা কমপ্লিট করে WBCS অফিসার হবে বলে, রেলওয়েতে পরীক্ষা দিয়ে চাকরি পাবে বলে, ব্যাংকের অফিসার হবে বলে। তো লেজিনেস ভারতীয়দের রক্তে নেই,
ভারতবর্ষকে লেজি দিয়ে গ্ল্যামারাইজ করে ভোট টোট পাওয়া যাবে না। ওই এসি ঘরে বসে থাকা কিছু আলালের ঘরের দুলাল টাইপের গোলুমলু ছেলে মেয়ে, ওরা সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তারা হয়তো হেভি সাপোর্ট করবে, বা 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 আমিও লেজি। বাকি ভারতবর্ষ আলাদা, বাকি ভারতবর্ষ রাস্তায় নেমে ফাইট করে, বাকি ভারতবর্ষ স্ট্রাগল করে, বাকি ভারতবর্ষের ছেলেমেয়েরা জানে যে একমাত্র পড়াশোনা দিয়ে এবং কঠিন লড়াই দিয়ে আমার নিজের ভাগ্য আমাকে পাল্টাতে হবে। আমার বাবা মা যে জীবনটা কাটিয়েছে, আমি চাকরি পেয়ে, আমি ব্যবসা করে, আমি দাঁড়িয়ে আমার পরিবারের লাইফস্টাইল পাল্টে দেব। বাকি ভারতবর্ষ এভাবে চলে। তো ভারতবর্ষকে লেজিনেস দিয়ে গ্ল্যামারাইজ করা যায় না, এটাই এদের সব থেকে বড় ভুল। আমি বলবো ককরোচ জনতা পার্টিতে যদি ভালো কিছু করতে হয় তো সব সোশ্যাল মিডিয়া আন্দোলন করে কিছু হয় না। আপনারা একটা মডেল ভিলেজ বানান, আপনারা এই 20 মিলিয়ন লোক সারা ভারতবর্ষে হেনা করেঙ্গে তেনা করেঙ্গে না করে একটা গ্রাম বেছে নিন, গ্রাম পঞ্চায়েত ইলেকশন হওয়া অবধি আপনারা ওই গ্রামে ক্যাম্পেইন চালান, আমি আপনাদের হেল্প করছি। ওই গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যান, আপনারা ক্যাম্পেইন করুন, মানুষকে বোঝান, মানুষকে হেল্প করুন, মানুষের আস্থা অর্জন করুন। আপনাদের ওই গ্রামে পঞ্চায়েত গঠন করুন, ভোটে জিতুন, মডেল ভিলেজ তৈরি করুন 5 বছরে, যে সারা ভারতবর্ষ নিউজ চ্যানেল কভার করবে। ভাই মডেল ভিলেজ, কিছুর অভাব নেই, স্বয়ং সম্পূর্ণ। কারা করেছে? ককরোচ জনতা পার্টি করেছে। 5 বছর পর আপনারা ডিস্ট্রিক্ট ইলেকশনে লড়ুন, মানে ওই ডিস্ট্রিক্টের যতগুলো বিধানসভা আছে প্রত্যেকটায় প্রার্থী দিন, আপনারা 100% ভোটে জিতবেন। কারণ ওই একটা গ্রাম লোকের মুখে মুখে ছড়াবে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে যেতে যায় না, কাজ করে দেখিয়ে মানুষের আস্থা অর্জন করতে হয়, তাই না? ওই ডিস্ট্রিক্টের যে 5, 6টা 7টা বিধানসভায় জিতবেন, নেক্সট 5 বছর ধরে মডেল বিধানসভা বানিয়ে দিন, সারা ভারতবর্ষে আলোচনা হবে। তারপর সেই রাজ্যে ভোটে দাঁড়ান। ছোট দিয়ে শুরু করুন, কাজ করে দেখান যে আপনি কি কাজ করতে পারছেন। সমালোচনা খুব ইজি কাজ, সবাই করতে পারে। বিরাট কোহলির মতো প্লেয়ার, সচিন তেন্ডুলকারের মতো প্লেয়ার যখন আউট হয়ে যেত, আমরা তখন পাড়ার ক্লাবে বা যেখানে টিভি থাকতো, সবার বাড়িতে তো আমাদের টিভি থাকতো না, ওখানে পাড়ার দাদারা বা কাকুরা বলতে এস এইভাবে মারতে হতো, মানে সচিনকেও জ্ঞান দিয়ে দিত টিভির এপার থেকে। তো ওই সমালোচনা আমরা সবাই করতে পারি, তাই বলে কোনোদিন গিয়ে ওই বলটাকে, ওই স্পিডের বলটাকে আমরা হ্যান্ডেল করতে পারি না। তো এটা ভারতবাসী বোঝে, এই জন্য ভারতবাসী ভোট দেওয়ার সময় খুব সচেতন ভাবে দেয় যে সমালোচনা তো সবাই করে দেবে, বাট কাজটা কজন দায়িত্ব নিয়ে করতে পারবে। আসুন, আমি বলবো স্কিল বাংলার তরফ থেকে আমরা কাঠবিড়ালি জনতা পার্টি খুলি। আপনাদের যদি এতই কাজ করার ইচ্ছে থাকে, স্কিল বাংলা একটা ছোট্ট চ্যানেল, আমি একজন সাধারণ মানুষ, আমি গর্ব করে বলছি দেশের কাজে এই স্কিল বাংলা পরিবার কাঠবিড়ালির ভূমিকা পালন করছে লাস্ট 1 বছর ধরে। আমরা অন্তত 6 লক্ষ মানুষকে জিও পলিটিক্স সম্পর্কে লাস্ট 1 বছরে সচেতন করে দিয়েছি। আমরা মানুষকে এআই শিখিয়েছি, ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি, নিজের বিজনেস কি করে দাঁড় করাবে বিজনেস অ্যাকাউন্টিং শিখিয়েছি। আমরা মানুষকে যোগার মাধ্যমে সুস্থ থাকতে মোটিভেটেড করেছি। আমরা ভারতবর্ষকে সোলারের দিকে, ইভির দিকে, ইন্ডাকশনের দিকে যাওয়ার জন্য সামান্য কাঠবিড়ালির ভূমিকা রেখেছি আমরা, মানে এই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা প্রত্যেকে। তাহলে আমরা যদি খালি অনলাইনের মাধ্যমে এইটুকু পজিটিভ কাজ করতে পারি, কোনোদিন বলিনি ওখানে গিয়ে আন্দোলন করুন, ওখানে গিয়ে এই নেগেটিভ সমালোচনা করুন। সব সময় বলেছি নিজের মতো করে চেষ্টা করুন একটু কিছু ভালো করতে। পজিটিভিটি দিয়ে পৃথিবী বদলায়, নেগেটিভিটি দিয়ে নয়। আপনাদের তো 20 মিলিয়ন লোক, আমার চ্যানেলে তো 1 মিলিয়নও হয়নি। 20 মিলিয়ন মানুষ আপনারা রেভলিউশন করে দেবেন তো করুন না। আপনারা ভারতবর্ষে যেখানে যেখানে ককরোচ মেম্বাররা রয়েছেন প্রত্যেকটা এলাকায় গোটা এরিয়া ক্লিন করে ফেলুন। যে গভর্নমেন্টের আশায় আমরা বসে থাকি না, আমরা যেখানে থাকবো পুরো এরিয়া ক্লিন করব। ও আপনারা তো আবার ককরোচ, ককরোচ তো নোংরা টোংরাই ভালোবাসবে। আমার বাবা ছোটবেলায় করতো, আমাকে নিয়ে, ভাইকে নিয়ে, পাড়ায় আরো 2-4টে বাচ্চা ছেলে থাকলে তাদেরকেও ডেকে নিত। আমরা গভর্নমেন্টের আশায় বসে থাকিনি, বাবা শিখিয়েছিল ছুটির দিনে বাড়ির আশপাশ সব পরিষ্কার করতে হয়। করুন না। উইমেন সেলফ ডিফেন্স ক্যাম্প ক্রিয়েট করুন না প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। যারাই টিনেজার মেয়েরা আছে
তাদের প্রত্যেককে সেলফ ডিফেন্সের ট্রেনিং দিন, ভারতবর্ষ বদলে যাবে। অ্যাডাল্টদের মানে বয়স্কদের, সিনিয়রদের ডিজিটাইজেশন শেখান না, তার জন্য ক্যাম্প করুন না, বেসিক হেলথ চেকআপ ক্যাম্প করুন না। মানুষ যদি বছরে একবার ঠিকঠাক ডাক্তার দেখিয়ে হেলথ চেকআপটা করে নিতে পারে, তাহলে তার অনেক কিছু প্রবলেম এমনি সলভ হয়ে যায়। তাকে আলটিমেট বড় কোনো রোগে পড়ে ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচও করতে হয় না, এবং একটা পরিবার বেঁচে যায়। করুন না কিছু পজিটিভ কাজ, সোশ্যাল মিডিয়ায় ক্রিটিসিজম না করে। আর যদি এই পজিটিভ কাজগুলো আপনারা না করতে পারেন, কথা দিচ্ছি একদিন স্কিল বাংলা করবে, আমার চ্যানেলের লোকজনরা করবে, করব আমরা। একটু টাইম লাগবে, কারণ আমাদের তো 20 মিলিয়ন লোকজন নেই। তো চলুন আমরা কাঠবিড়ালি জনতা পার্টি ফর্ম করব। আমাদের কোনো পার্টি লাগবে না, পার্টি অফিস লাগবে না, কোনো নতুন কাঠবিড়ালি জনতা পার্টি নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও লাগবে না। খালি একবার কমেন্টে লিখুন, এবং এই কাঠবিড়ালিদের কোনো একটা জায়গায় নির্দিষ্ট পার্টি অফিসে জড়ো হতে হয় না, প্রত্যেকে নিজের মতো কাঠবিড়ালির মতো ভূমিকা নিয়ে কাজ করে যান, তাহলেই দেশ পাল্টে যাবে। আর রইল বাকি আনএমপ্লয়েড, যেখানে যেখানে বেকারত্ব, সেখানে সেখানে জিওপলিটিক্যাল গেম খেলা হয়েছে যুগে যুগে। কাশ্মীরে বেকার ছেলেদের ডাকা হয়েছে 6000 টাকা দেব, আর্মিদের পাথর ছোড়ো। বেকার গরিব ছেলে মেয়েদের নকশাল এবং মাওবাদীদের গ্রুপে ভর্তি করানো হয়েছে, সিআরপিএফ এর ওপর অ্যাটাক করো। আর আজকে আনএমপ্লয়েড বেকার ছেলেদের বলা হচ্ছে, ওই দেখো সিজেআই অপমান করলো, চলো আমরা ককরোচ জনতা পার্টি খুলি। বেকারদের ইউজ করে কিছু পলিটিক্যালি মোটিভেটেড লোকজন সুবিধা ওঠাবে, আর কিচ্ছু হবে না। বেকারদের জীবন পাল্টাতে হলে সিআই এর গেম প্ল্যান ছাড়া কিচ্ছু না। বেকারদের জীবন পাল্টাতে হলে আমি বলবো চাকরির ব্যবস্থা করুন, পারলে ওটা দিয়ে সলিউশন হবে। ও আপনারা তো আবার সলিউশন বলতে বোঝেন কোথাও একটা কারখানা চলছে, ওখানে গিয়ে আন্দোলন করে কারখানাটাই বন্ধ করে দিলাম। এলাকায় 20 জন বেকার ছিল, 100 জন কাজ করছিল, কারখানা বন্ধ, এই 100 জনও বেকার হয়ে গেল, 120 জন বেকার হয়ে গেল, আপনাদের লোক বেড়ে গেল। দেশের উন্নতি করা তো ইচ্ছা নয়, ইচ্ছা হচ্ছে বেকার বাড়িয়ে নিজেদের ফলোয়ার বাড়ানো। বাট কথা দিচ্ছি এই দেশ পাল্টাবে, একটু একটু করে পাল্টাবে, এবং সেখানে আবারও কাঠবিড়ালির ভূমিকা স্কিল বাংলা পালন করবে, আমি পালন করব, আমার সঙ্গে এতগুলো লোক পালন করবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর মিসলেনিয়াস পরীক্ষা বলে একটা পরীক্ষার ফর্ম ভরার যে লাস্ট ডেট সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 5 বছর এজ রিল্যাক্স করে দেওয়া হয়েছে। 21 বছর থেকে শুরু করে 44 বছর বয়স অবধি এই পরীক্ষাটার ফর্ম ভরতে পারবেন। ফর্ম ফিল আপ এখন চলছে, ফর্ম ভরুন। যারা বেকার আছেন তারা চাকরি পান। এরপর ক্লার্কশিপ পরীক্ষা আসছে, লিখে রাখুন, চাকরি পাবে ওখানে, আরো কিছু বেকার সংখ্যা কমবে। দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন 6500 শূন্য পদে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, 6500 বেকার কমবে। এরপর আইসিডিএস সুপারভাইজার আসবে, লিখে রাখুন, যেখানে কেবল মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, বেকারত্ব ঘুচবে। এবং পুলিশে 20,000 পোস্টে রিক্রুটমেন্ট শুরু হবে, অ্যানাউন্স হয়ে গেছে সরকারিভাবে। তো যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে উস্কে দিয়ে, তাদের আবেগ ব্যবহার করে কোনো ফায়দা লোটার কাজ আমরা করব না, তাদেরকে এমপ্লয়েড করার কাজ আমরা করব। তার জন্য আমার দায়িত্ব কি অ্যাজ এ টিচার, আমাদের মৌলালির কলকাতা অফিসে সমস্ত ক্লাস, এই পরীক্ষাগুলোর কোনো আলাদা আলাদা কোচিং আমি করাবো না, একসঙ্গে করাবো। কারণ এই পরীক্ষাগুলোর সিলেবাস মোরাললেস একই। এমন ভাবে মিসলেনিয়াস স্ট্যান্ডার্ডে পড়ানো হবে যাতে করে এই প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। পঞ্চায়েতে ক্লাস 8 পাস করতে হবে, ক্লার্কশিপে ক্লাস 10 পাস করতে হবে, প্রত্যেকটারই বয়স ধরে নিন 18 থেকে 45 অবধি আপনি পরীক্ষা দিতে পারবেন। তাহলে কেন দেবেন না? ফর্ম ফিল আপ করুন, লড়াই শুরু করুন, পড়াশোনা দিয়ে আপনার জীবন পাল্টাবে। কোনো রাজনৈতিক বা সিআই এর গেম প্ল্যানের অংশ হয়ে আপনার জীবন পাল্টাবে না। এবং প্রত্যেকটা ক্লাসের দায়িত্ব আমাদের, প্রত্যেকটা বই আমরা আপনাকে দেবো, কোনোটা কিনতে হবে না। প্রত্যেকটা মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করাবো, কোনোটা কিনতে হবে না। প্রত্যেকটা ইন্টারভিউ গাইডেন্স আমরা দেবো, কোথাও যেতে হবে না। প্রত্যেকটা ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা করাবো। আমাদের যে শিয়ালদার মৌলালির
স্কিল বাংলা আড্ডা 24/7 অফিস, এই ইনস্টিটিউটে আমাদের ক্লাসরুমে 6-7 মাস লাগবে, তৈরি করে দেব, জীবন বদলে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। যারা বাইরে থাকেন, উত্তরবঙ্গে, পুরুলিয়ায় বা অন্য আরেকটু দূরে, শিয়ালদায় ডেলি যাতায়াত সম্ভব নয়, আমাদের ক্লাস হবে মঙ্গল, বৃহস্পতি, শনি, সপ্তাহে 3 দিন, সকাল 10টা থেকে দুপুর 3টে, 10টা থেকে 11:30 ফার্স্ট ক্লাস, 11:30 থেকে 1:30 সেকেন্ড ক্লাস, 1টা সেকেন্ড ক্লাস, 1টা থেকে 1:30 টিফিন, 1:30 থেকে 3টে থার্ড ক্লাস, দিনে 3টে ক্লাস, সপ্তাহে 9টা ক্লাস, মঙ্গল, বৃহস্পতি, শনি। যারা দূরে থাকেন তাদের জন্য পিজি বা মেসের সন্ধান আমরা দিয়ে দেবো, ব্যবস্থা করে দেব। 6-7 মাস যদি বাড়ির বাইরে কষ্ট করে থেকে নিতে পারেন, বাকি গোটা জীবনটা পাল্টে যাবে, কেবল আপনার নয়, আপনার গোটা পরিবারের। টেক দ্য চ্যালেঞ্জ, ভুল পথে নয়, ঠিক পথে। আর এই টোটাল প্রিপারেশনের ফিস কত? 40,000 টাকা। আমি জানি আপনারা অনেকে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবার থেকে বিলং করেন, 40,000 টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তো তার জন্য আমরা যেটা আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছি, আপনাদের এই কোর্সটায় ভর্তি হওয়ার জন্য 10,000 টাকা ফিস দিতে হবে। যদি 10,000 টাকাও একবারে দেওয়া সম্ভব না হয় তো 5,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন, 2 মাসের মধ্যে বাকি 5,000 টাকা দিয়ে দেবেন, 10,000 টাকা হয়ে গেল। চাকরি পেয়ে বাকি 30,000 টাকা দেবেন, চাকরি পাওয়ার আগে নয়। স্যার যদি চাকরি না পাই, দিতে হবে না, ওইটুকু গ্যারান্টি দিয়ে পড়াই, না হলে তো আমাদের লস 30,000 টাকা না। তো চাকরি পাওয়ানোর জন্য আমরা জান লাগিয়ে দেবো, না পেলে দিতে হবে না টাকা, সোজা হিসেব। 10,000 টাকা স্যার কোথায় পাবো? এই যে এখন 5,000 টাকা, 2 মাসের মধ্যে 5,000 টাকা। স্টুডেন্টদের বলছি, মা 3,000 টাকা করে পাবেন অন্নপূর্ণা ভান্ডারে, মায়ের থেকে নিয়ে নাও। আর নিজে তুমি যুবশক্তি ভরসা কার্ডে 2-3 কিছু একটা পাবে, আমি ঠিক জানি না কত টাকা অ্যানাউন্স করেছে, সেই টাকা দিয়ে পড়াশোনাটা চালিয়ে নাও। কয়েকটা মাসের লড়াই, তারপর জীবনটা অন্যরকম হয়ে যাবে। আর এখন যদি লড়াইটা না করতে পারো, যাতায়াত করব, বাড়ির বাইরে গিয়ে থাকবো, তো জীবনটা এটাই থাকবে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করনি, নিজেকে ক্ষমা করতে পারবে না। তবে আবারও বলছি, যেহেতু এই অফারটা সবাইকে দেওয়া সম্ভব নয় এবং আমাদের এখানে সিট খুব কম থাকে, আপনি চাইলেও এখন আমি WBCS ব্যাচে ভর্তি নিতে পারবো না, চাইলেও আপনাকে রেল ব্যাচে ভর্তি নিতে পারবো না। জেন কম মানে জেনারেল কম্বাইন্ড, কারণ এই কম্বাইন্ড এতগুলো পরীক্ষার জন্য একসঙ্গে পড়ানো হবে, এইখানে 70টা স্টুডেন্টকে আমরা ভর্তি নিতে পারবো, কারণ আমাদের এক একটা ক্লাসরুম 70 জনেরই হয়। গতকাল ব্যাংকের কথা বলেছিলাম, ওখানে মনে হয় 70টা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আজকের মধ্যে অলরেডি, বেশিক্ষণ সিট খালি থাকে না। যারা ইন্টারেস্টেড পুরোটা শোনার পর, তারা এই ভিডিওর নিচে পিন্ড কমেন্টে, প্রথম কমেন্টে একটা গুগল ফর্ম লাগানো থাকবে, গুগল ফর্মটায় ক্লিক করলেই নাম, কোয়ালিফিকেশন, এজ, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিস্ট্রিক্ট, পিনকোড সব চলে আসবে। এগুলো লিখে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই আমার টিমের কাছে আপনার তথ্য চলে আসবে, আমার টিম আপনাকে ফোন করে নেবে, ফোনটা একটু ধরে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবেন, সমস্ত জিনিসপত্র জিজ্ঞাসা করে ভর্তি হয়ে যাও। যারা ছোট আছো তাদের বলছি, বা যারা বড়রা আছেন আপনারা শুনে নিয়ে বাড়ির থেকে যারা ভর্তি হবে তাদেরকে ভর্তি করে দিন। চলুন, দেশকে পাল্টাতে হবে পজিটিভলি। কাঠবিড়ালি জনতা পার্টির হয়ে কাঠবিড়ালির ভূমিকা পালন করতে হবে। এসব ককরোচদের জন্য কালা হিট, লাল হিট, বেগন স্প্রে এসব রেডি রাখাই দরকার। যারা বস্টনে বসে বসে সিআই এর গেম প্ল্যানের কাজটাকে এক্সিকিউট করে ভারতবর্ষে নেপাল, শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো ইন্টারনাল ক্যাওস সৃষ্টি করতে চায়, তাদেরকে জিততে দিলে হবে না। জিততে হবে ভারতবর্ষকে, এগোতে হবে আমাদের দেশকে সমস্ত দিক থেকে, সমস্তভাবে। আর এই যে ফিজের এতটা সুবিধা করে দিলাম, এর বিনিময়ে আমি কিছু কাটমানি চাই। কি কাটমানি? যারা যারা চাকরি পেয়ে যাবেন, হয়তো পরের বছরই পোস্টিং, যে ডিপার্টমেন্টে চাকরি পাবেন, বা ছোটরাও তোমরা যে ডিপার্টমেন্টে চাকরি পাবে, নিজের কাজটা সৎভাবে করো, ওটা আমার কাটমানি। যারা বিডিও অফিসে পোস্টেড পাবে, গ্রামের একটা সাধারণ মানুষ কোনো কাজ করাতে গেলে তাকে ঘোরাবে না, তাকে সহজ করে কাজটা করিয়ে দেবে, ওটা আমার কাটমানি। যারা পুলিশে পোস্টিং পাবে, রাস্তার ধারে দাঁড়িয়ে টাকা তুলবে না, সৎভাবে আইন অনুযায়ী, বিএনএস অনুযায়ী কাজটা করবে, ওটা আমার কাটমানি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। যারা নতুন আছেন, স্কিল বাংলা চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ আমি মনে করি এটা কোনো জিওপলিটিক্স আলোচনার চ্যানেল নয় শুধু, এটা পশ্চিমবঙ্গকে পাল্টানোর
রাষ্ট্রবাদী একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমি আপনি সবাই একসঙ্গে লড়াই করছি। ভালো থাকবেন।